পড়ালেখা শেষ করে একটা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিচ্ছি। চাকরি হবে না বলে মনে হয়, কারণ বর্তমান ঘুষ মামা খালুরা না থাকলে কোনো চাকরি পাওয়া যায় না। তারপর আশায় আছি। ইন্টারভিউ দিয়ে এসে মেসে এসে শুয়ে আছি, কিছুই ভালো লাগছে না। এমন সময় সবচেয়ে কাছের বন্ধু জয়ের ফোন। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। কি রে, কই তুই? কেন, কি হয়েছে? কিছু না, আমরা যেখানে প্রতিদিন বসে আড্ডা দিই সেখানে চলে আয়। আচ্ছা, তুই অপেক্ষা কর, আমি আসতেছি। তারপর ফ্রেশ হয়ে রওনা দিলাম। যেতে যেতে বরং আপনাদের আমার পরিচয়টা দিই। আমি হলাম নাহিদ হাসান আবির। দুনিয়াতে আপন বলতে কেউ নেই। যার সাথে ফোনে কথা বলছিলাম সে হলো আমার কলেজ জীবনের বন্ধু জয়। এখন আপন বলতে সে আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আবার গন্তব্যে পৌঁছে গেলাম। কিরে, এত জরুরি তরফ? তেমন কিছু না। তা তোর চাকরির ইন্টারভিউয়ের খবর কি? চাকরিটা কি হবে? তুই তো জানিস বর্তমানে এত সহজে চাকরি পাওয়া যায় না। তারপরেও তারা বলেছে 2 দিন পরে জানাবে। আরে তুই কোনো টেনশন করিস না, দেখিস চাকরিটা ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তারপর জয়ের সাথে আড্ডা দিয়ে রাতে মেসে ফিরলাম। 2 দিন পর দুপুরবেলায় মেসে শুয়ে আছি, এমন সময় মেসে কেয়ারটেকার এসে একটা চিঠি দিয়ে গেল। চিঠি খুলতে দেখলাম 2 দিন আগে যে কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম চিঠিটা সেখান থেকে আসছে। চিঠিটা পড়ে দেখলাম আমার চাকরি হয়ে গেছে। আমি এটা দেখে সাথে সাথে জয়কে ফোন দিলাম। হ্যালো জয়, কোথায় তুই? কেন, কি হয়েছে? আরে ভাই, কথা বলা যাবে না, তুই তাড়াতাড়ি দেখা কর। আচ্ছা, আমি এখনই আসছি। তারপর জয় আসলো। এবার বল, কি এমন কথা যা ফোনে বললি না? আরে দোস্ত, তুই তো জানিস 2 দিন আগে একটা কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম। হ্যাঁ, কেন? আর সে কোম্পানি থেকে একটা চিঠি আসছে। তা চিঠিতে কি লেখা আছে? দোস্ত, চাকরিটা হয়ে গেছে। বলিস কি রে, তাড়াতাড়ি ট্রিট দে। আরে বোকা, শুধু কি ট্রিট? চল, আজ আমার পক্ষ থেকে তোকে ডিনার করাবো। তারপর ডিনার শেষে তাড়াতাড়ি চলে আসি, কারণ কাল সকালে আবার জীবনে একটা নতুন ধাপ শুরু হতে চলেছে, মানে আমার চাকরি জীবন শুরু। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি অফিসের জন্য তৈরি হয়ে রওনা দিলাম, যাতে প্রথম দিন যে করেই হোক দেরি না হয়। অফিসের লিফটে প্রবেশ করার সময় কিছু একটার সাথে ধাক্কা খেলাম, কিন্তু কিসের সাথে ধাক্কা খেলাম তা খেয়াল করিনি। পর একটা মেয়ে বলে উঠল, এই যে মিস্টার, চোখে দেখেন না? জি, আমি না হয় চোখে দেখি না, ঠিক আছে। তা আপনার চোখ কি বাসায় রেখে আসছেন? কি বললেন আপনি? কেন, চোখের সাথে কি কানেরও সমস্যা আছে নাকি যে শুনতে পাননি? আপনার সাহস তো কম না, যা তা বলে যাচ্ছেন। যা তা কোথায় বললাম? ধুর, যত সব ফালতু। আমিও লিফট থেকে নামতে যাব, তখন একটা ছেলে ডাক দিয়ে বলল, কি ভাই, নতুন মনে হচ্ছে? হ্যাঁ। ভাইয়ের ভাগ্যটা মনে হয় ভালো না। কেন ভাই, এমন করে বলছেন কেন? কিছুটা মন খারাপ করে বললাম। আপনি যে মেয়েটার সাথে এতক্ষণ কথা কাটাকাটি করছিলেন, আপনি জানেন সে কে? কেন, কে সে? এই অফিসের বসের একমাত্র মেয়ে। বলেন কি? তাহলে তো মনে হয় চাকরিটা আর হলো না। দেখেন কি আছে কপালে। লোকটার কথায় মনটা খারাপ হয়ে গেল। নিজেকে মারতে ইচ্ছে করলো। কি দরকার ছিল মেয়েটার সাথে কথা কাটাকাটি করার? একটু সরি বললেও তো সবকিছু ঠিক হয়ে যেত। কথা ভাবতে ভাবতে বসের কেবিনের দিকে যেতে লাগলাম। কেবিনের সামনে গিয়ে ভয়ে ভয়ে দরজাটা খুলে, স্যার, আমি কি ভিতরে আসতে পারি? আসুন। তারপর আমি ভিতরে গিয়ে দেখি স্যারের মেয়েও ভিতরে বসে আছে। বসুন। আর তুমি তো নতুন, তাই না? জি স্যার। তা তোমার নামটা জানো কি? আমি হলাম নাহিদ হাসান আবির। চেহারার সাথে নামটাও পুরাই জোকার। ও হচ্ছে আমার মেয়ে রিয়া। ওর কথা কিছু মনে করো না বাবা, ও একটু এরকমই। আসলে মা মরা মেয়েটা আমার আদর যত্নে কমতে রাখিনি, তাই কিছু বলি না। রিয়া নামটা যেমন সুন্দর, রিয়া দেখতেও তেমন সুন্দর, শুধু একটু রাগী। তাহলে যাও, তাহলে আজ থেকে কাজে লেগে পড়ো। এভাবে সময়টা খুব ভালো কাটছিল। এর ভিতর আমি ম্যাচ চেঞ্জ করে একটা ফ্ল্যাট বাসায় থাকি। একদিন স্যার আমাকে তার ক্যাবিনে ডাকলেন। আমি ক্যাবিনের দিকে যাচ্ছি আর ভাবছি হঠাৎ স্যার কি মনে করে ডাকলেন। এই কথাগুলো ভাবতে ভাবতে স্যারের ক্যাবিনের সামনে চলে আসলাম। দরজার সামনে গিয়ে আমি বললাম, স্যার, আসতে পারি? আরে আবির, আসো আসো, ভেতরে এসে বসো। ধন্যবাদ স্যার। বসতে বসতে কথাটা বললাম। আমাকে হঠাৎ ডাকলেন কেন স্যার? ও হ্যাঁ, এই নাও। এটা কিসের কার্ড স্যার? এটা হচ্ছে আমার একমাত্র মেয়ে রিয়ার বিয়ের কার্ড। তাই অফিসের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, শুধু তুমি বাকি ছিলে। আমি কার্ডটা খুলে পড়তে লাগলাম। বিয়ের বাকি আর মাত্র 2 দিন। পরে শেষে স্যারকে বিদায় জানিয়ে স্যারের কেবিন থেকে চলে আসি। তারপর নিজে কেবিনে এসে জয়কে ফোন দিলাম। রিং হচ্ছে তো হচ্ছেই, ফোন রিসিভ করার কোনো কথাই নাই। হ্যালো। কিরে, ফোন ধরতে এত দেরি করলি কেন? একটু কাজে ব্যস্ত ছিলাম, এই আর কি। খুব কি ব্যস্ত নাকি? আরে না, বল, তুই কেন ফোন দিলি? আজ বিকেলে একটু দেখা করিস। কেন রে, কিছু হয়েছে নাকি? না রে, তোর সাথে একটু কাজ আছে। আচ্ছা, তাহলে বিকেলে দেখা হচ্ছে। ওকে। বিকেলে জয়ের সাথে দেখা করতে গেলাম। কিরে, তোর রাস্তায় তো দেরি হলো যে? আর বলিস না, রাস্তায় যে জ্যাম, তারপর আবার অফিস থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে।
ও আচ্ছা, তাহলে বল তোর কি খবর? নতুন বাসে যাওয়ার পর তো তোর সাথে দেখাই হয় না। এই তো চলছে। ও শোন, তোকে যে জন্য ডেকেছি, বল শুনি। তোকে আমার জন্য একটা জায়গায় যেতে হবে। তুই কিন্তু না করতে পারবি না। তা না হয় যাও যাবে, কিন্তু যাবিটা কোথায়? একটা বিয়েতে। কি, তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস? আর কি বলিস এসব? তোকে ছাড় আমি এসব করব? তুই ভাবলি কি করে? তাহলে কার বিয়েতে যাওয়ার কথা বলছিস? আরে স্যারের মেয়ের বিয়ে, তাই স্যার অফিসে সবাইকে দাওয়াত করেছে। তা বিয়েটা কবে শুনি? এই তো 2 দিন পর। বুঝলাম। তা বিয়েতে কি উপহার দিবি, কিছু ভেবেছিস? আরে সেজন্যই তো তোকে রাখছি, না হলে তোকে আর বিয়ের দিন বলতাম। আচ্ছা, আমি ভেবে দেখি কি দেয়া যায়, আর তুইও ভাব কেমন। আচ্ছা আজ তাহলে যাওয়া যাক। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। আমি আর জয় যথারীতিভাবে একটা ছোট উপহার নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হলাম। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু আমরা যখন বাড়ির ভিতর প্রবেশ করলাম তখন অনেকটা অবাক হলাম। আরে ভাই, অবাক না হয়ে কি উপায় আছে? একে তো বিয়ে বাড়ি, তার উপর চারপাশ কেমন যেন নীরব হয়ে আছে। কি রে শালা, ভুল করে কোনো বাড়িতে এসে বললাম নাকি? আমারও তো তাই মনে হচ্ছে। দাঁড়া, ঠিকানাটা আরেকবার ভালো করে দেখি। তাই দেখ তাড়াতাড়ি। না রে ভাই, ঠিকানা তো ঠিকই আছে। তাহলে মানুষজন সব কোথায়? চল একটু ভিতরে গিয়ে দেখি। তারপর আমরা দুজন আর একটু ভিতরে যেতে কিছু মানুষ দেখতে পেলাম। সবাই যেন নীরব হয়ে আছে, কারো মুখে কোনো কথা নাই। আমি আমার একজন কলিগকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই, সবাই এরকম নীরব কেন? কি আর হবে, স্যারের মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তারা নাকি এখন আর আসবে না। আসবে না মানে? তার এমনটা কি করে করতে পারে? তারা নাকি স্যারের সাথে ব্যবসায়িক সততার জন্য এমনটা করেছে, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। এ তো পুরো বাংলা ছায়াছবির মতো কাহিনী। কি বলিস তুই এসব? আমার কলিগকে জিজ্ঞেস করলাম, স্যারকে কোথাও দেখছি না যে, সে কোথায়? এসব কথা শোনার পর সে অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোন হাসপাতালে? তারপর তার কাছ থেকে হাসপাতাল ঠিকানা নিয়ে হাসপাতালে চলে গেলাম। সেখানে পৌঁছে দেখি রিয়া ম্যাডাম বাইরে বসে কান্না করতেছে। বধূর সাজে তাকে দেখতে একদম লাল পরীর মতো লাগতেছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, স্যার এখন কেমন আছেন? একটা রুমের ভিতর থেকে একজন ডাক্তার বাইরে এসে বললেন, আপনাদের মধ্যে আবিরকে? জি আমি। কেন, কি হয়েছে? আপনাকে উনি ডাকছে। আমি আর কিছু না ভেবে আমি আর জয় দুজন একসাথে স্যারকে যেখানে রাখা হয়েছে সেখানে গেলাম। স্যার আমাকে দেখে বললেন, বাবা আবির, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ স্যার বলুন। আবির, এতক্ষণে তো সব ঘটনায় শুনতে পেরেছ। তা বাবা, তুমি আমার একটা কথা রাখবে? স্যার কি কথা? আপনি আমায় বলুন, আমি অবশ্যই আপনার কথা রাখার চেষ্টা করব। আসলে তোমাকে সে কথাটা কিভাবে বলি ঠিক বুঝে উঠতে পারতেছি না। কথাটা তুমি কিভাবে নিবে তা আমি জানি না, তবে স্যার আপনি বলুন। আবির, তোমার যদি কোনো সমস্যা না থাকে তুমি তাহলে আমার মেয়েকে বিয়ে করো। অফিসের বস হিসাবে না, একজন বাবা হিসাবে তোমাকে আমি এই কথাটা বলছি। কোনো কথা বেরোচ্ছে না। আসলে স্যারের কথা শুনে আমি কি উত্তর দিব তা বুঝতে পারছি না। স্যার আমার চুপ করে থাকতে দেখে আবারও বললেন, বাবা এভাবে চুপ করে থেকো না, তুমি একটু ওকে বোঝাও। জয় আমাকে একপাশে নিয়ে, দেখ ভাই, তুই তো স্যারের কথাটা মেনে নে। সে এত করে রিকোয়েস্ট করেছে, তাই তুই আর না করিস না। আর বিয়ে আজ না হয় কাল তো করতেই হবে, তাই না? তুই তো আমার কোনো কথাই অমান্য করিস না, তাই এ কথাটা রাখ। আমি চুপ করে আছি। কি রে, এত কি ভাবছিস? হ্যাঁ বলে দে। আমি তোমাকে হাত জোর করছি বাবা, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। এ কি করছেন স্যার? আপনি আমার গুরুজন, আমি আপনার কথা রাজি, কিন্তু কিন্তু কি? রিয়া ম্যাডাম কি রাজি হবে? ও তুমি চিন্তা করো না, আমার কথাও কখনো অমান্য করবে না। তারপর স্যার রিয়া ম্যাডামকে ভিতরে ডাকলেন। রিয়া ম্যাডাম তার চোখ বুঝতে বুঝতে ভিতরে আসলেন। তারপর স্যার তাকে বললেন, রিয়ামা, আমার একটা কথা রাখবি? কি কথা বাবা বলো, তোমার সব কথাই আমি রাখবো। মারে, তুই আবিরকে বিয়ে কর। দেখ মা, আমার মান সম্মান এখন সব তোর ওপর, তুই আর না করিস না, তুই রাজি হয়ে যা। বাবা তুমি যা ভালো বুঝো তাই করো তাহলে। তোমায় বলেছি না, আমার মেয়ে কখনো আমার কথা আবদ্ধ হবে না। আমি মাথা নিচু করে চুপ করে আছি। তাহলে আজই তোমাদের বিয়ে হবে। আপনি যা ভালো মনে করবেন। তাহলে আমি একটু আসি, তোর একটু অপেক্ষা কর। তুই আবার কোথায় যাবি এখন? বারে, তোর বিয়ে, তোর ভাবিকে একটু জানাতে হবে না? চলো তাহলে বাসায় যাওয়া যাক। কিন্তু তোমার শরীর তো ভালো নেই। না রে মা, তোর বিয়ে হলে আমার শরীর এমনিতেই ঠিক হয়ে যাবে। তারপর স্যার আর আমরা সবাই মিলে স্যারের বাসায় গেলাম। আরে বুঝতে পারছেন না কেন যাচ্ছি? আরে ভাই, আজকে যে আমার বিয়ে, অবশেষে আমাদের বিয়েটা খুব ভালোভাবে হয়ে গেল। এখন আমি বাসঘরের বাইরে জয়ের সাথে দাঁড়িয়ে আছি। জয় আমাকে জোর করে বাসঘরে ঢুকিয়ে দিল। আমি বাসঘরে প্রবেশ করে দেখি রিয়া ম্যাডাম বিছানায় বসে আছে।
আমি আস্তে করে দরজাটা লাগিয়ে ঘুরিয়ে দেখি রিয়া ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে হঠাৎ আমার সামনে দেখে কিছুটা ঘাবড়ে যাই। আমি ভাবছিলাম সে হয়তো আমাকে সালাম করার জন্য খাট থেকে নেমে আসছে, কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে সে আমাকে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই যে, আপনি আমাকে বিয়ে করলেন কেন? চুপ করে আছি, কি বলবো ঠিক বুঝে উঠতে পারতেছি না। কি হলো, চুপ করে আছেন কেন? না মানে আপনার বাবাই তো বলেছে তাই। বাবা বলল আর আপনি রাজি হয়ে গেলেন? কেন, আপনি কি এই বিয়েতে খুশি নন? না, তাহলে আপনি এই বিয়ের জন্য হ্যাঁ বললেন কেন? ওটা তো বাবার মানসম্মত কথা ভেবে রাজি হয়েছি। আমি চুপ করে আছি। আপনি কি করে ভাবলেন যে আমাদের অফিসের একজন সাধারণ কর্মচারীকে আমার স্বামী হিসাবে মানতে পারবো? মাথা নিচু করে কথাগুলো শুনছি। আর হ্যাঁ, খবরদার, যদি কখনো স্ত্রীর অধিকার দেখাতে আসেন তো বুঝতে পারছেন। মাথা নিচু করে কথাগুলো শুনছি। কি হলো, কিছু বলছেন না কেন? আচ্ছা, আপনি যেমনটা ভালো বুঝবেন। এখন ঘুমাতে চান? আচ্ছা, এই বলে খাটের দিকে যাচ্ছি, আবার রিয়া রাগ দিলেন। এই যে, ওইদিকে কোথায় যাচ্ছেন? কেন, আপনি না বললেন ঘুমাতে যেতে? আপনাকে কি খাটে গিয়ে ঘুমাতে বলছি? যত সব। তাহলে আমি কোথায় শুব? আমি কি জানি, যেখানে খুশি সেখানে শুবেন, কিন্তু খাটে না। তারপর আমি আর কি করব, বালিশ নিয়ে বাইরে যাচ্ছি। রিয়া পিছন থেকে আবার ডাক দিল। এই কি, বাহিরে কোথায় যাচ্ছেন? কেন, অন্য রুমে যাচ্ছি। না, অন্য রুমে যাওয়ার দরকার নেই, আপনি এই ঘরে সোফায় শুয়ে পড়েন। কি? এত অবাক হওয়ার কিছু নাই। এখন যদি বাইরে যান, এটা যদি অন্য কেউ দেখে তাহলে আমাকেই খারাপ ভাববে। উফ, মেয়েটার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। এই, কিছু বললেন মনে হয় আপনি? না না, কিছু বলি নাই তো। সত্যি তো? হ্যাঁ সত্যি, আমি কিছু বলি নাই। তারপর কি আর করা, চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়লাম। একটু পর আমি আবার বললাম, কি হলো, লাইট বন্ধ করছে না কেন? যদি লাইট বন্ধ করলে আপনি খারাপ কিছু করেন? কি, আমাকে দেখে কি আপনার এমন মনে হয়? না, আপনাকে দেখে ঠিক মনে হয় না, তারপরেও তো বলা যায় না কার মনে কি চলে। আমি কিছুটা রাগ করে রুম থেকে বাইরে হয়ে চলে যাচ্ছি। তখন আবার রিয়া বলল, এ কি, আবার কোথায় যাচ্ছেন? কেন, আমি এই রুমে থাকলে তো খারাপ কিছু করতে পারি, তাই আমি চলে যাচ্ছি। এই না না, আর বাইরে যেতে হবে না, আমি লাইট বন্ধ করে দিচ্ছি। কিন্তু আবার কিন্তু কি? তাহলে ড্রিম লাইটটা জ্বালিয়ে রাখি। ওকে রাখেন। ধুর, মেজাজটাই খারাপ করে দিল। তারপর সে লাইট বন্ধ করলো ঠিকই, কিন্তু ডিম লাইট জ্বালিয়ে রেখেছে। আমি আর কিছু না বলে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতে ঘুম আসতেছে না। আপনারাই বলুন, সোফায় শুলে কারো কি ঘুম আসে? তারপর চেষ্টা করছি। কত না স্বপ্ন ছিল আজকের এই দিনটাকে। ভেবেছিলাম বাসঘর কত না সুন্দর হয়, আর আজ দেখছি রিয়ার দিকে তাকিয়ে দেখি সে ঘুমিয়ে গেছে। তার মুখটা দেখতে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছিল। যতই ওর দিকে তাকিয়ে আছি ততই ওর মায়ে পড়ে যাচ্ছি। ওর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালের দিকে শরীরে পানি পড়ছে। আমি ভাবলাম হয়তো স্বপ্নের মধ্যে বৃষ্টি পড়ছে, তাই সেদিকে কোনো খেয়াল দেইনি। একটু পর আবার পানি দিল। তখন বুঝলাম এটা কোনো স্বপ্ন না, কে যেন আমার গায়ে পানি ঢেলে দিচ্ছে। আমি ঘুম ঘুম চোখে তাকে দেখি রিয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখতে তখন খুব সুন্দর লাগছিল, এমনিতে খুব সুন্দর, তার উপর আবার শাড়ি পরেছে। একটু পর রিয়ার কথায় বাস্তবে ফিরে আসলাম। কি হলো, এইভাবে তাকিয়ে কি দেখছো? তোমায় দেখছিলাম। কি? না মানে এত সকালে এই শীতের ভেতর শরীরে পানি দিলেন কেন? এত সকাল মানে? ঘড়ির দিকে তাকিয়ে দেখেন একবার। এই রে, এ তো অনেক দেরি হয়ে গেছে। যাও, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, আমার খুব ক্ষুধা লাগছে। যান তাহলে, ওই দিকটা রান্নাঘর, রান্না করেন গিয়ে। কি, আমি রান্না করব মানে? তাহলে কে রান্না করবে? আমি রান্না করতে পারি না, আপনি গিয়ে রান্না করেন তাড়াতাড়ি। কি, মেয়ে মানুষ হয়ে রান্না করতে পারেন না? দেখুন, এসব কথা শুনতে চাই না, যান গিয়ে রান্না করেন। এই ছিল আমার কপালে। এই কথা বলে রান্না করতে রান্নাঘরের দিকে যাচ্ছি রান্না করার জন্য। আসলে আগে একা থাকতাম, তাই একটু রান্না করতে পারি। রান্না শেষ করে যখন আমি আসলাম, এসে তো আমি পুরোই অবাক। আমার অবাক হওয়ার কারণ হচ্ছে, আমি যখন রান্নাঘর থেকে বের হলাম তখন দেখি রিয়া টেবিলে বসে খাবার খাচ্ছে। আমি তার কাছে গিয়ে তাকে বললাম, এই, আপনি খাবার কোথায় পেলেন? কি হলো, কিছু বলছেন না কেন? ভাবি এসেছে খাবার নিয়ে। ভাবি মানে কার ভাবি? কনফিউজ হয়ে বললাম। আমাদের কথার মাঝে জয়ের বউ মানে ভাবি এসে হাজির। তিনি আমাকে বললেন, কি দেবর, বউ পেয়ে একদিনের ভিতর আমাকে ভুলে গেলে? না মানে পুরো কথাটা বলতে না দিয়েই, থাক, আর মানে মানে করতে হবে না, যাও তুমিও খেতে বসো। আমি আর কিছু না বলে চুপ করে রিয়ার পাশে গিয়ে খেতে বসলাম। ভাবি, আপনি কখন আসলেন? আমি তো আসছি অনেক আগে। কেন? না কিছু না, এমনি জিজ্ঞেস করলাম।
তারপর আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি সে মিটমিট করে হাঁটছে। আর এদিকে আমার রাগ হচ্ছে। ওই ভাবি আছে না, তা আপনি একবার আমাকে ডাক দিতে পারতেন না? আস্তে আস্তেই বললাম। রিয়া আমার দিকে কেমনভাবে তাকালো যেন, কিন্তু কিছুই বললো না। তা দেবর, তুমি রান্নাঘরে কি করছিলে? কি বলবো ভাবি, এত সুন্দর একটা বউ পাইছি, তাকে কি করে রান্নাঘরে পাঠাই বলেন? যদি কালো হয়ে যায়? বাপ্পা, একদিনেই এত প্রেম? প্রেমের আর কি দেখছো, কেবল তো শুরু। একটা মুচকে হাসি দিয়ে বললাম। আচ্ছা, তোমরা তাহলে খাও, আমি বরং আসি। এই কথা বলে ভাবি চলে গেল। আর আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি কেমন যেন একটা রাগে ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? ভয়ে ভয়ে কথাটা বললাম। এই, আমি আপনার কেমনে বউ হই? কেন, আপনার সাথে না আমার কাল বিয়ে হলো? বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট। আমি চুপ করে আছি। আর হ্যাঁ, আপনি ভাবলেন কি করে যে আমার বাবার অফিসের একজন সামান্য কর্মচারীকে স্বামী হিসাবে মেনে নিব? এটা কখনো সম্ভব না। একটু থেমে আবার বলতে শুরু করলো। আর আমরা কিছুদিন একসাথে থাকবো, তারপর আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব, বুঝলেন? কথাগুলো বলে সে রুমে চলে গেল। আর আমি বসে বসে ভাবছি, এ ছিল আমার জীবনে। যখন একা ছিলাম তখন তো খুব ভালো ছিলাম। কথাগুলো ভাবতে ভাবতে নিজের অজান্তে কখন যে চোখে পানি চলে আসছে বুঝতেই পারিনি। সারাদিন আর রিয়ার সামনে যায়নি। রাতে তার কাছে গিয়ে বললাম, সারাদিন তো কিছু খেলেন না, আসুন কিছু খেয়ে নিন। কে বলছে আমি সারাদিন না খেয়ে আছি? আর আপনার খাওয়া আপনি খেয়ে নিন। আর আপনি? আমি বাহির থেকে খাবার অর্ডার করছি। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে আসবো, তখন পিছন থেকে রিয়া ডাক দিল। এই যে শুনুন, আমাকে এত কেয়ারলেস দেখাতে আসবেন না, বুঝলেন? আপনাকে আমার সহ্য হয় না। আমি তার কথা শুনেই বের হয়ে চলে গেলাম। কি করব, কিছুই ভালো লাগছে না। একটু রাত করে বাসায় ফিরলাম। দরজায় এসে 2 থেকে 3 বার কলিং বেল বাজাতেই রিয়া এসে দরজা খুলে দিল আর বলল, কি ব্যাপার, এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? একটা কাজ ছিল। কি এমন কাজ যে এত রাত পর্যন্ত বাইরে থাকতে হবে? আমি আর কিছু না বলে সোজা রুমে চলে গেলাম। গিয়ে সোফায় শুয়ে পড়লাম। রিয়া আমার পিছু পিছু আসলো এবং খাটে গিয়ে বসে পড়লো। দুইজনেই নীরব হয়ে আছি। একটু পর নীরবতা ভেঙে আমি বলতে শুরু করলাম, আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব। সত্যি? সত্যি। তবে তবে কি? আমাদের 6 মাস একসাথে থাকতে হবে। আপনাকে তো আমি একদিনই সহ্য করতে পারছি না, আর আপনি বলছেন 6 মাস একসাথে থাকার কথা। কি করবেন বলুন? কিছু পেতে হলে তো একটু কষ্ট সহ্য করতে হবে। আর 6টা মাসই তো দেখতে দেখতে চলে যাবে। ঠিক আছে। রাতে দুইজনের ভিতর আর কোনো কথা হয়নি। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া এখনো ঘুমিয়ে আছে, তাই তাকে আর জাগালাম না। সত্যি ঘুমন্ত অবস্থায় রিয়াকে একদম নিষ্পাপ শিশুর মতো মনে হচ্ছে। আমি হালকা পাতলা নাস্তা করে রিয়ার জন্য নাস্তা রেখে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। অফিসে যেতেই স্যারের সাথে দেখা। আরে আবির বাবা, যে তুমি অফিসে আসতে গেলে কেন? আর কয়েকদিন পরে আসতে পারতে। না স্যার, আসলে কিছু পুরোনো কাজ আছে তো, ওইগুলো করতে হবে। ও আচ্ছা, তারপরও। না স্যার, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটু পর আমার কেবিনে এসে দেখা করো, কেমন? ঠিক আছে স্যার। তারপর আমি আমার কেবিনে এসে বসে বসে কাজ করছি। তখন স্যারের ফোন। আমি ফোন রিসিভ করতেই, আবির, এখনই আমার কেবিনে এসে দেখা করো। এই কথা বলে ফোনটা কেটে দিল। তারপর আমি স্যারের কেবিনে গেলাম। তখন স্যার আমাকে বসতে দিয়ে বলতে শুরু করলেন, আবির, তুমি তো জানো যে রিয়া আমার একমাত্র সন্তান। ও ছাড়া আমার আর কেউ নেই। আপনার কথা ঠিক বুঝতে পারছি না। এই যে আমার যে সয় সম্পত্তি দেখছো, সবই তো এখন তোমাদের। তাই বলছিলাম কি, তুমি যদি এখন আমার কোম্পানির দায়িত্বটা নিতে। সরি স্যার, আমাকে মাফ করবেন। আমি আপনার এই কথাটা রাখতে পারবো না। কিন্তু কেন বাবা? আমি আপনার মেয়ের স্বামী বলে আপনি আমাকে আপনার কোম্পানির দায়িত্ব দিতে যাচ্ছেন, কিন্তু আমি এটা চাই না। আমি বিয়ের আগে যেমন আপনার অফিসে কর্মচারী ছিলাম, আমি চাই এখনও কর্মচারী হিসেবে থাকতে। কি বলবো বাবা তোমায়, তোমার প্রতি আমি এমনিতে কৃতজ্ঞতা, তারপরেও আজ তোমার কথা শুনে গর্বে আমার বুকটা ভরে গেছে বাবা। একই স্যার, আপনি কাটছেন কেন? আমার মেয়ে অনেক সৌভাগ্য যে তোমার মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। স্যারের মুখে এই কথা শোনার পর আমার মুখ দেওয়ার কোনো কথা বের হচ্ছে না। দু চোখ দিয়ে পানি পড়ছে। তারপর স্যারের কাছ থেকে বিদায় নিয়ে নিজের কেবিনে এসে বসে আছি। তারপর অফিস ছুটি হলে বাসা চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পরে এসে রিয়া দরজা খুলে দিল। আমি ভিতরে প্রবেশ করার পর খাবার টেবিলের দিকে চোখ যেতে মনটা খারাপ হয়ে গেল। কারণ আমি সকালে যে খাবার রিয়ার জন্য রেখে গিয়েছিলাম সে খাবার এখনও আছে। তার মানে রিয়া আমার বানানোর খাবার খায়নি। এটা দেখে আমার মন খারাপ হয়ে গেল। এর ভিতরে জয়ের ফোন। আমি ফোন রিসিভ করতেই, হ্যালো। কি রে বন্ধু, বিয়ে করে আমাকে একদম ভুলে গেলি নাকি? কি যে বলিস তুই, তোকে কি কখনো ভুলতে পারি? বুঝি তো। নতুন বউ নিয়ে খুব সুখেই আছো মনে হচ্ছে। সুখে আছি না ছাই? তোকে যদি বলতে পারতাম কেমন সুখে আছি তাহলে বুঝতে পারতি। মনে মনে কথাটা বললাম। কি রে, চুপ করে আছিস কেন?
কই চুপ করে থাকলাম। আচ্ছা, যদি ফ্রি থাকিস তাহলে দেখা করি। হ্যাঁ রে, ফ্রি আছি। তাহলে চলে আয় সেই জায়গায়। আচ্ছা, তুই অপেক্ষা কর। তারপর আমি বাসা থেকে বের হতে যাব, তখন রিয়া আমাকে পিছন থেকে ডাক দিল। কোথায় যাও? কেন, কি হয়েছে? না, কিছু হয়নি, কিন্তু তুমি রাত করে বাড়ি আসাতে এতে আমার ঘুমের অসুবিধা হয়। আপনাকে জেগে থাকতে হবে না, আপনি বরং ঘুমিয়ে থাকবেন। তাহলে দরজা খুলবে কে? আমার কাছে দরজা আলাদা চাবি আছে, আপনি দরজা তালা দিয়ে শুয়ে থাকবেন, সমস্যা নাই। ঠিক আছে। জানি না তোমাকে কিভাবে এতদিন সহ্য করব। এই কথা বলে রিয়া চলে গেল, আর আমিও বাসা থেকে বের হয়ে জয়ের কাছে গেলাম। কি রে, আসতে এত দেরি করলি কেন? একটু জ্যাম ছিল রে, মিথ্যা কথা বললাম। ও আচ্ছা, তাহলে বল, কেমন উপভোগ করছিস বিবাহিত জীবন? আরে বিবাহিত জীবন আর শুরু করলাম কোথায়, মাত্র তো 2 দিন হলো। তোর ভাগ্যটা অনেক ভালো, এত বড় লোকের মেয়ে তোর ঘরের বউ। বন্ধু, তার বলতে হবে না। মনের ভিতর কষ্ট রেখে একটা হাসি দিয়ে কথাটা বললাম। শোন, তোকে যে জন্য ডাকা হয়েছে, বল তাহলে। মানে আমাদের ভার্সিটির কিছু বন্ধু বান্ধব তোর বউকে দেখতে চেয়েছে। আমি বলেছি তোর কাছে শুনে তাদের জানাবো। জয়ের কথাটা শুনে চিন্তা পড়ে গেলাম, কি করে রিয়াকে এই কথা বলি। সে তো কিছুতে রাজি হতে চাইবে না, আর জয়কে বা না করি কিভাবে? কি হলো, চুপ করে আছিস কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই, আমি বরং বাসায় গিয়ে তোকে ফোন করে জানাবো এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে। জয় আর আমি কিছুক্ষণ কথা বলে যার যার বাসায় চলে আসলাম। বাসায় এসে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। রুমে গিয়ে দেখি রিয়া ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে দেখতে অনেক সুন্দর লাগে। রাতে আর তাকে ঘুম থেকে ডাকলাম না, আমি সোফা গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে যথারীতিভাবে আমি রিয়ার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রেখে অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বার হয়ে আসছি। রিয়া তখনও ঘুমিয়ে আছে। আমি অফিসে এসে কাজ করছি, আর মনের ভেতর শুধু একটা কথা ঘুরপাক খাচ্ছে, কি করে রিয়াকে বলি যে আমার বন্ধুরা তাকে দেখতে চায়। ও তো আমাকে সহ্য করতে পারে না, আর আমার সাথে কথা বলার সময় এমনিতে রেগে রেগে কথা বলে। অফিস ছুটি হওয়ার পর বাসায় এসে সোফায় বসে বসে ভাবছি রিয়াকে কি কথাটা বলবো। দূর, যা আছে কপালে বলে দেই। আপনার সাথে একটা কথা বলা ছিল। রিয়া টিভি দেখছিল, আমার কথা শুনে আমার দিকে মুখ ঘুরিয়ে বলল, আপনাকে তো আমার ভালোই লাগে না, আর কথা আর কি শুনবো। তারপরেও বলুন, কি বলতে চান? না মানে আমার কিছু বন্ধুরা আপনাকে দেখতে চেয়েছে। কেন? আমাকে দেখাতে চেয়েছেন কেন? আপনি আমার বউ না, তাই দেখতে চেয়েছে। ওই, আমি আপনার বউ হই? আপনাকে বলছি আমি আপনাকে স্বামী হিসাবে মানি না, তাহলে আমি আপনার বউ হই কি করে? আমি চুপ করে আছি। যত দ্রুত সম্ভব আমাকে ডিভোর্স দিয়ে দিবেন, বুঝলেন? আমি আর কিছু বললাম না। রিয়া কথাগুলো শুনে নিজের অজান্তে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি চলে এলো। আমি রিয়ার সামনে থেকে চলে আসলাম। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছি, কি পাপ করেছিলাম যার জন্য আমাকে এত কষ্ট পেতে হচ্ছে। সকালে একটু তাড়াতাড়ি অফিসে চলে গেলাম। অফিসে কাজের ফাঁকে পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা নেই। মনে হয় সকালে তাড়াতাড়ি বাসা থেকে বের হওয়ার সময় মোবাইলটা ভুলে বাসায় রেখে আসছি। এর মধ্যে স্যারের ক্যাবিন থেকে ডাক আসলো, তাই স্যারের কাছে গেলাম। ক্যাবিনে প্রবেশ করে দেখি একটা মেয়ে বসে আছে। আমি ভিতরে যেতেই স্যার আমাকে বলল, আবির, এনার সাথে পরিচয় হও। ইনি হলেন তোমার নতুন অ্যাসিস্ট্যান্ট মেঘা। মেঘা আমার দিকে তাকিয়ে হাসি মুখে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো স্যার। হ্যালো। আবির, তুমি তাহলে মেঘাকে তার কাজ বুঝিয়ে দাও, কেমন? ঠিক আছে স্যার। তাহলে মিস মেঘা, তুমি আবিরের সাথে যাও, সে তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবে। ওকে স্যার। তারপর আমি স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আমার কেবিনে চলে আসলাম, আর আমার পিছনে পিছনে মেঘাও আসলো। তারপর মেঘা আমাকে বলল, স্যার বলুন, আমাকে কি করতে হবে? আপনার প্রথম কাজ হলো আমাকে স্যার বলা বাদ দিতে হবে। তাহলে আপনাকে কি বলে রাখবো? আপনি আমাকে প্রয়োজন হলে নাম ধরে রাখবেন, তবু স্যার বলবেন না, আমার ভালো লাগে না। ডাকতে পারি, কিন্তু একটা শর্তে। কি সত্য? কিছুটা ভেবে জায়গা খেয়ে বললাম। আপনিও আমাকে আমার নাম ধরে রাখবেন, আর আমাকে আপনি করে বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, এখন কাজের কথায় আসা যাক। ঠিক আছে। ওই যে কেবিনটা দেখছেন, ওটা এখন থেকে আপনার কেবিন। বাহ, ভালো তো, আপনার পাশে থাকা যাবে। কি বলবেন? না কিছু না। তাহলে এখন আপনি আপনার কাজে যান। আবার আপনি করে বলছেন? আচ্ছা সরি, কেমন? যাও তুমি তোমার কাজে, এবার হয়েছে? হ্যাঁ। তারপর আমি আমার কাজ করতে লাগলাম। অফিস ছুটি হলে আমি রিক্সার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। তখনই মেঘা এসে বলল, কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে কেন? রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, তা তোমার বাসা কোথায়? কেন? না মানে যদি কিছু না মনে করো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিতে পারি। আরে তুমি যাও, আমি রিক্সা পেয়ে যাব। আরে আসো তো। অনেকটা জোর করে আমাকে তার সাথে রিক্সায় তুলে নিল। আমি রিক্সায় উঠে তার থেকে একটু দূরে বসার চেষ্টা করছি, যেন তার শরীরের সাথে টাচ না লাগে। আমার এই কাজ দেখে মেঘা বলল, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? কই না তো।
তাহলে এত দূরে সরে বসে আছেন কেন? না ঠিক আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমার সমস্যা হচ্ছে। কি সমস্যা? তুমি যেভাবে বসে আছো, যদি একটা ঝাঁকি লাগে তুমি তো পড়ে যাবে। তখন তো রাস্তার মানুষ ভাববে আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। চুপ করে কথাগুলো শুনছি। কি হলো, আমার দিকে এগিয়ে বসুন। তারপর আর কি করার, বাধ্য হয়ে তার দিকে এগিয়ে বসতে লাগলাম। এ মামা, রিক্সা থামাও। কেন রিক্সা থামাতে বলছো? কারণ আমার বাসায় চলে আসছি। ও আচ্ছা, তাহলে বাই, কাল আবার দেখা হবে। এই কথা বলে মেঘা চলে গেল। আমি বাসার দিকে যাচ্ছি। বাসায় গিয়ে আমি যা দেখলাম তা দেখে পুরো অবাক। আপনারা হয়তো ভাবছেন আমি অবাক হলাম কেন, তাহলে শুনুন আপনাদের বলি। আমি ভিতরে প্রবেশ করে দেখি আমার সকল বন্ধুরা আমার বাসায় আসছে। এর মধ্যে জয় এসে বলল, কিরে, কেমন সারপ্রাইজ দিলাম? তোরা কখন আসলি? আমরা আসছি তো অনেক আগে। আমি মনে মনে ভাবছি, না জানি রিয়া কি করে। ও তো মনে হয় অনেক রেগে আছে। এখন এদের সামনে ওকে ম্যানেজ করি কিভাবে? আরে সকালে যখন তোকে ফোন দিলাম তখন তোর ফোন ভাবি রিসিভ করে, তারপর আবার থামলি কেন? আর আমি বাকিটুকু কথা শোনার জন্য আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম, তারপর কি বল? তারপর ভাবিকে সব খুলে বললাম যে আমাদের বন্ধুরা তাকে দেখতে চাই, আর ভাবিও আমাদের বলল চলে আসতে, তাই সবাইকে নিয়ে চলে আসলাম। জয়ের কথা শুনে আমার কানকে আমি বিশ্বাস করতে পারছি না যে রিয়া ওকে এই কথাগুলো বলেছে। একটু পর দেখলাম নাস্তা হাতে রিয়া আর ভাবি আসতেছে। রিয়াকে দেখে তো আমি অবাক, কারণ রিয়া আজ শাড়ি পরেছে, এতে তাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি রিয়ার দিকে তাকিয়ে আছি, এমন সময় রিয়া চোখে চোখ পড়তে সে আমার দিকে রাগীভাবে তাকালো। আর আমি তখন মাথা নিচু করে নিলাম। বন্ধুরা সবাই চলে যাওয়ার পর আমি রিয়ার কাছে গিয়ে ওকে বললাম, রিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ। হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না, আমি সব বুঝতে পারছি। এগুলো সব আপনারই প্ল্যান। আমার প্ল্যান মানে? কি মনে করো তুমি আমি কিছু বুঝি না? বারে, আমি আবার কি করলাম? তুমি তো আজ ইচ্ছে করে মোবাইলটা বাসায় রেখে গেছো, যাতে তোমার বন্ধু আমাকে ফোন দিয়ে এসব বলে, আর আমি রাজি হয়ে যাই। আর তুমি ভালো করেই জানতে আমি এই তাকে না বলতে পারবো না। বিশ্বাস করো, আমি এসব কিছুই জানি না। আর সত্যি বলছি, মোবাইলটা আমি ভুল করে রেখে গিয়েছিলাম। হয়েছে, আমার সামনে আর ভালো সাজা লাগবে না, যত সব। কথাটা বলে রুমে চলে গেল। এভাবে দিনকাল চলে যাচ্ছিল আমাদের। এতদিন হয়ে গেছে, কিন্তু এখনো আমার প্রতি তার কোনো ভালোবাসা বা ভালো ব্যবহার করে নাই। কিন্তু আমি আস্তে আস্তে রিয়াকে ভালোবেসে ফেলেছি। একদিন শুক্রবার, অফিস বন্ধ, তাই সকালে শুয়ে আছি। একটু পর বুঝতে পারলাম কে যেন আমাকে ডাকছে। আমি চোখ খুলে দেখি রিয়া আমাকে ডাকছে। আমি এটা দেখে চোখ বন্ধ করে নিলাম। আমার কাছে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, কারণ রিয়া আমার সাথে ঠিকমতো কথাই বলে না। আজ এত ভালোবেসে ডাকছে, এই কথাগুলো চোখ বন্ধ করে ভাবছি। কিন্তু একটু পর শরীরে পানি ঢেলে দিল। আমি সাথে সাথে লাফ দিয়ে উঠলাম। আমার এভাবে লাফ দিয়ে ওঠা দেখে রিয়া হেসে দিল। আমি অপলক দৃষ্টিতে তার হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে আছি। এই যে মিস্টার, শুক্রবার বলে ঘুমিয়ে থাকলে চলবে? যাও, এখনই ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা তৈরি করছি। ওর কথাগুলো যেন আমার বিশ্বাসই হচ্ছে না। তখন রিয়া বলল, কি হলো এবার, তাকে কি দেখছেন? মনে হয় আজকেই প্রথম দেখছেন। আমি চুপ করে আছি। উফ, যাও তো, খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আমার দিকে তোয়ালাটা দিয়ে কথাটা বলে সে রান্নাঘরে চলে গেল। আমি ভাবছি আজ রিয়ার আবার কি হলো, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? না, এটা তো কোনো স্বপ্ন না। যা ঘটছে সবে আমার সাথে ঘটছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখি রিয়ার বাবা মানে স্যার সোফায় বসে আছে। এবার আমি সবকিছু বুঝতে পারছি কেন রিয়া আমার সাথে আজ এত ভালো ব্যবহার করছে। তারপর সবাই বসে একসাথে নাস্তা করছি। এমন সময় স্যার বললেন, তা বাবা আবির, তুমি সোফায় কেন শুয়েছিলে? কি বলবো স্যার, আপনি যদি সত্যিটা শুনেন তাহলে বুঝতেন আমি কেন সোফায় শুয়েছিলাম। মনে মনে কথাটি বললাম। কি হলো বাবা, চুপ করে আছো কেন? আমার চুপ করে থাকতে দেখে রিয়া বলল, বাবা ও কি বলবে? আমি বলছি কেন ও সোফায় শুয়েছিল। না জানি এখন কোন সত্যটা আবার বলবে, কে জানে। বাবা জানো, তোমার জামাই খুব খারাপ। কেন রে, ও আবার কি করলো? তখন রিয়া বলল, কি করেনি তাই বলো। আমি কাল বললাম আমাকে যেন ঘুরতে নিয়ে যায়, কিন্তু ও কিছুতে রাজি হলো না। তার এক কথায় আমাকে ঘুরতে নিয়ে যেতে পারবে না, তাই তাকে শাস্তি হিসেবে সোফায় শুতে দিয়েছি। হায় হায়, এ মায়া কয় কি! এ তো দেখি মিথ্যা বলায় পটু। আমি অবাক দৃষ্টিতে রিয়া দিকে তাকিয়ে আছি। না আবির, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি। না স্যার, আসলে আমাকে থামিয়ে দিয়ে বললেন, না, আমি আর কিছু শুনতে চাই না। আমি চাই তোমরা দুজনে আজ কোথাও থেকে ঘুরে আসো। ঠিক আছে। কি এখন রাজি হলে কেন? আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে কথাটা বলল, তাহলে তোমরা বরং আমার গাড়িটা নিয়ে যাও, কেমন? সরি স্যার, মাফ করবেন, আমি আপনার গাড়ি নিয়ে ঘুরতে যেতে পারবো না। কেন গাড়ি নিতে পারবে না? কারণ আমি চাই না যে আমার স্ত্রীকে তার বাপের টাকায় ঘোরাতে।
আমার নিজে যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে আমি তার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। আবির, তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছে আমি। বাবা, ও কিন্তু তোমাকে অপমান করছে। না রে মা, ও তো ঠিক কথাই বলেছে। না বাবা। পুরো কথা বলতে না বলতেই স্যারের ফোন আসলো, তাই তিনি ফোনে কথা বলছেন। কথা বলার শেষে স্যার আমাকে বললেন, আমি এখন যাই মা, একটু কাজ আছে। আসি বাবা আবির, ভালো থেকো তোমরা। তারপর স্যার চলে গেলেন আর আমি রিয়ার কাছে চলে আসলাম। তুমি আমার বাবাকে অপমান করলে কোন সাহসে? আমি তাকে কোনো অপমান করি নাই। তুমি তো বলবেই ছোট লোক কোথাকার, একটা গাড়ি কেনার ক্ষমতা নাই, আর তাছাড়া তুমি কোনোদিন এই গাড়িতে উঠেছিস বলে মনে হয় না, আর তুই কিনা আমার বাবার মুখের উপর না বলে দিলি। রিয়া, তুমি কিন্তু একটু বেশি বুঝছো। আমি কিন্তু তাকে কোনো অপমান করে কথা বলি নাই। তুই অপমানের কি বুঝিস? হ্যাঁ, তোর মা বাবাকে যদি কেউ বলতো তাহলে তুই বুঝতি অপমান কাকে বলে। রিয়া, আমার কিন্তু তুমি। কিন্তু কি? ও, আমি তো ভুলেই গেছিলাম, তোর তো বাবা মারই ঠিক নাই। রিয়া, ঠাস করে একটা চর মারলাম, জোরে চিৎকার করে রিয়াকে একটা চর মারলাম। কি করব, রাগটাকে কন্ট্রোল করতে পারলাম না। কি শুরু করেছো? কিছু বলি না বলে তখন থেকে বাজে কথা বলে যাচ্ছ। নিজেকে কি মনে করো? হ্যাঁ, দেখলাম রিয়ার কোনো কথা বলছে না, তার দু চোখ বেয়ে পানি পড়ছে। আর কিছু না বলে সোজা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। তারপর আমি তাকে কিছু না বলে বাইরে চলে আসলাম। তারপর যখন মাথা একটু ঠান্ডা হলো তখন ভাবতে লাগলাম রিয়া আবার খারাপ কিছু না করে বসে। তাই আমি তাড়াতাড়ি বাসায় গেলাম। বাসার ভিতরে ঢুকে দেখি রুমের দরজা বন্ধ, কিন্তু ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। তার মানে রিয়া এখনো কান্না করছে। আমি দরজার শব্দ করলাম, সাথে সাথে কান্নার আওয়াজ থেমে গেল, কিন্তু দরজা খুললো না। বুঝতে পারলাম সে আমার প্রতি রাগ করে আছে। আমি কয়েকবার ডাকার পর একটুবার দরজা খোলার শব্দ পেলাম। আমি রিয়ার দিকে তাকাতেই সে আবার খাটে গিয়ে শুয়ে পড়লো। তারপর আমি তার কাছে গিয়ে বললাম, আই এম সরি, আসলে তখন ভাবে তোমার গায়ে হাত তোলাটা একদম উচিত হয়নি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তুমি কেন মাপ চাচ্ছ? মাফ তো আমার চাওয়া উচিত, আসলে ভুলটা তো আমার ছিল, তুমি বরং আমাকে মাফ করে দাও। প্লিজ তুমি আমার কাছে মাপ চেও না। তারপরেও তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আচ্ছা যাও, মাফ করে দিলাম, কিন্তু ম্যাম আপনি কি আমায় মাফ করেছেন? হ্যাঁ, করেছি। না। রিয়ার এই হাসি দেখে ওর প্রেমে পড়ে গেলাম। মেয়েটা হাসলে আসলে অনেক সুন্দর দেখায়। তারপর আমি ঘুমাতে গেলাম। শুয়ে শুয়ে ভাবছি রিয়া আমার সাথে এই প্রথম হেসে কথা বললো। এমন যদি প্রত্যেক দিন সে আমার সাথে কথা বলতো। কিন্তু কি হবে এভাবে হেসে কথা বলে? এত কিছুদিন পর ওর সাথে আমার ডিভোর্স হয়ে যাবে, এ কথা ভেবেই মনটা খারাপ হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে রিয়ার দিকে তাকিয়ে দেখি ওর মুখটা একদম লাল হয়ে আছে। কাল রাতে চরের দাগটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ওর মুখে দাগ দেখে নিজের প্রতি খুব রাগ হলো। ইচ্ছা করছে ওর মুখটা আলতো করে ছুঁয়ে দেই, কিন্তু তা করা যাবে না। যদি ওর মুখে হাত দেওয়ার সময় ও জেগে যায় তাহলে খুব রেগে যাবে। এই রে, অফিসে দেরি হয়ে যাচ্ছে, এখন আর নাস্তা বানানোর সময় নেই। তাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আমি আমার ক্যাবিনে বসে কাজ করছি, এমন সময় মেঘা আসলো। আসতে পারি? আরে, তোমার আসার জন্য আবার পারমিশন লাগে নাকি? এরপর মেঘা ভিতরে এসে আমায় বলল, চলুন বাইরে যাই। এখন বাইরে? হ্যাঁ। না, আপনি যান, আমার কাজ আছে। তাহলে চলুন অফিসের ক্যান্টিন থেকে ঘুরে আসি। তা যাওয়া যায়। আমারও সকালে তাড়াতাড়ি বের হওয়ার কারণে নাস্তা করা হয় নাই। আমি জানি তো। তুমি কি করে জানো? অবাক হয়ে বললাম। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে। ও তাই নাকি? এত কথা না বলে চলো তো। তারপর আমি আর মেঘা দুজনে নাস্তা করে চলে গেলাম। নাস্তা করা এক পর্যায়ে মেঘা বলে উঠল, আচ্ছা আবির, আমি দেখতে কেমন? আমি চুপ করে আছি। কি হলো, বলছো না যে? কি বলবো? ওহ, যা জানতে চাইছি তাই বলো। সত্যি কথা বলতে তুমি দেখতে খুবই সুন্দর। সত্যি? আরে হ্যাঁ। নাস্তা শেষে আমি আবার কাজ করতেছি। অফিস ছুটি হওয়ার পর আমি সোজা আমার বাসা চলে আসি। কলিং বেল দিতেই বরাবরের মতো রিয়া এসে দরজা খুলে দিয়ে চলে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে বের হতেই রিয়া আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আর আমি তার এইভাবে তাকিয়ে থাকা দেখে মনে মনে ভাবতে লাগলাম, আমি তো আজ এমন কোনো কাজ করি না যে রিয়া আমার প্রতি এভাবে রেগে থাকবে। তারপর আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ওভাবে তাকিয়ে আছো কেন? কেন তাকিয়ে আছি তুমি বুঝতে পারছো না? না। বাসায় যে তুমি ছাড়া অন্য একজন মানুষ থাকে তুমি জানো না? অন্য কে থাকে আবার? কি, অন্য কেউ থাকে না? তাহলে আমি কে? বারে, তুমি অন্য একজন হবে কেন? এটা তো তোমারই বাসা, তাই না? তুমি তো আমাকে অন্য একজন মনে করো। আমি যে এই বাসাতে থাকি সেটাও তুমি ভুলে গেছো। কি বলছো সব তুমি? ঠিকই তো বলছি। তাহলে তুমি আমার জন্য সকালে নাস্তা নিয়ে যাওনি কেন? তুমি জানো না আমি রান্না করতে পারি না? তুমি তো বাইরে থেকে খাবার নিয়ে আসো, তাই আমাকে আর বলতে না দিয়ে। তাহলে এর আগে যে নাস্তা বানিয়ে রেখে যেতে সেগুলো কার জন্য রেখে যেতে?
আমি চুপ করে আছি। চুপ করে দাঁড়িয়ে না থেকে খাবারের ব্যবস্থা করো। সকাল থেকে কিছুই খাই নাই, আমার খুব ক্ষুধা লাগছে। কি বলছো এসব তুমি? সকাল থেকে কেন না খেয়ে আছো? তোমার প্রতি রাগ করে, তাই ভাবলাম যতক্ষণ না তুমি রান্না না করছো ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। আমার প্রতি কেন রাগ করে না খেয়ে থাকবে? তা তোমাকে বুঝতে হবে না। কেন কেন? যাও, তোমাকে আমার জন্য রান্না করতে হবে না, খাবো না আমি। এই কথা বলে আবার রাগ করে রুমে চলে গেল। হঠাৎ রিয়ার কি হলো যে আমার সাথে এত ভালো ব্যবহার করছে? ও মনে হয় ভেবেছে আর তো মাত্র কটা দিন আছে আমার সাথে থাকবে, তা হয়তো আমার প্রতি দয়া দেখাচ্ছে। না, এসব আমি কি ভাবছি আবল তাবল। যাই, এখন রান্নাঘরে গিয়ে রিয়ার ফেভারিট কিছু রান্না করে নিয়ে আসি। এই যা, আমি তো রিয়া কি কি পছন্দ করে তা জানি না, এখন কি করি? অনেক ভাবার পর একটা বুদ্ধিমাতা এলো, দেখি কাজে লাগিয়ে দিলাম স্যারকে ফোন, মানে রিয়ার বাবাকে। আরে আবির বাবাজি, কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর শোনো, কথায় কথায় এত ছাড়ছাড় করো কেন? আমি চুপ করে আছি। আমি তোমার অফিসের বস, কিন্তু এখন তো তুমি অফিসে নাই যে ছাড়ছাড় বলবে। তাই এখন থেকে বাবা বলে ডাকবে, কেমন? ওকে স্যার। আবার ছাড়? সরি বাবা। এবার ঠিক আছে। তা জামাই, কি করতে রাতে ফোন দিলে? না মানে, আপনার মেয়ে কি কি খেতে ভালোবাসে তা যদি একটু বলতেন। কেন, তুমি আবার আমার মেয়ের জন্য রান্না করবে নাকি? এই তো এই আর কি, লজ্জা পেয়ে বললাম। আচ্ছা, বলছি শোনো। তারপর স্যারের কাছ থেকে রিয়া সব প্রিয় খাবারের নাম জেনে সেটা রান্না করতে লাগলাম। জানি না কতটুকু ভালো হবে। রান্না শেষ করে টেবিলে সবকিছু সাজিয়ে রেখে রাখতে গেলাম। রিয়া, রান্না করে শেষ, তাদের খেতে আসো। আমি খাবো না। প্লিজ রাগ করো না, এসে খাবার খেয়ে নাও। বললাম না আমি খাবো না। আর তুমি এখান থেকে যাও তো, বিরক্ত করো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর বিরক্ত করবো না। এই বলে যে অন্যদিকে ঘুরবো, তখন দরজা খুলে রিয়া চলে আসলো। তারপর আমার সাথে কোনো কথা না বলে সোজা খাবার টেবিলে গিয়ে বসে পড়লো। আর আমি তাকে খাবার বেড়ে দিয়ে বললাম, এই নাও তোমার প্রিয় খাবার। ওয়াও, এটা যে আমার প্রিয়, তুমি জানলে কি করে? সেটা জেনে কি করবে, তুমি বরং খেয়ে দেখো কেমন হয়েছে। তারপর রিয়া খাবার মুখে দিয়ে আমাদেরকে রাগীভাবে তাকালো। এটা দেখে আমি বুঝতে পারলাম খাবার বেশি ভালো হয়নি। এই খাবার তুমি বানিয়েছো? হ্যাঁ, ভয়ে ভয়ে বললাম। সত্যি বলছো তো? জানি বেশি ভালো হয় নাই। এ কথা বলে মাথা নিচু করে আছি। তখনই রিয়া জুড়ে হাসি দিয়ে বলে, আরে বোকা, কে বলছে খারাপ হয়েছে? খাবারটা অনেক অনেক ভালো হয়েছে, মনে হচ্ছে পুরো রেস্টুরেন্ট থেকে আনা। সত্যি বলছো? একদম সত্যি বলছি, তুমি নিজেই খেয়ে দেখো। না, তুমি খাও, তারপর আমি খাবো। না, তা হবে না, আমরা একসাথে খাবো। তারপর আর কি করার, একসাথে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠে রিয়ার দিকে তাকিয়ে দেখি কেন জানি ওর দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে। তারপর অফিসে চলে আসলাম। আজ একটু কাজ কম, তাই বিকেলে ছুটি দিল। অফিস থেকে বের হতেই মেঘা এসে বলল, আজ তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, চলুন কোথাও বসে চা বা কফি খাওয়া যাক। এই বিকেলটা মন্দ হয় না। তারপর আমি আর মেঘা একটা কফি শপে আসলাম। কফি শপের ভিতরে গিয়ে বসতে দেখি আমার সামনের টেবিলে রিয়া আর কিছু মেয়ে, মনে হয় রিয়ার বান্ধবী হবে। তারপর মেঘা বলল, তোমার জন্য কি অর্ডার করব? যেটা তোমার ভালো লাগে সেটাই অর্ডার করো। আমি আর চোখে রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়া বারবার আমার দিকে তাকাচ্ছে আর আমার সাথে মেয়েটাকে তা দেখার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, কারণ মেঘা মুখোমুখি হয়ে বসে আছে। একটু পর কফি চলে এলো। আমি আর মেঘা কফি খাচ্ছি আর গল্প করছি। আমি এমনভাবে আছি যে আমি রিয়াকে দেখি নাই। আমি একবার রিয়ার চোখে তাকিয়ে দেখি সে পুরো রেগে গজগজ করছে। আমাদের কফি খাওয়া শেষ হলে আমরা চলে যাওয়ার জন্য বাইরে চলে এলাম। আমি বুঝতে পারছি আমার পিছনে পিছনে রিয়াও আসছে। আমি সেটা দেখে মেঘাকে বললাম, মেঘা চলো ওই দিকটায় যাই, ওইখানে একটা সুন্দর পার্ক আছে। চলো তাহলে। তারপর দুজন একটা রিক্সা চড়ে রিয়ার সামনে দিয়ে চলে গেলাম। ঘোরা শেষ হলে রাতে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি দরজাটা আগে থেকেই খোলা, তাই ভিতরে প্রবেশ করি। একটু পর রিয়া আমার কাছে চলে এলো। কোথায় ছিলে এত সময়? কোথায় থাকবো, আবার অফিসে ছিলাম। তোমার অফিস তো অনেক আগেই ছুটি হয়েছে, এত সময় কোথায় ছিলে? বন্ধুদের সাথে ছিলাম। ও আচ্ছা, তা মেয়েটা কে শুনি? কোন মেয়ে? না জানা অভিনয় করে। এই যে যার সাথে কফি শপে এত হাসাহাসি করে কথা বলছো। তুমি জানলে কিভাবে যে আমি কার সাথে বসেছিলাম? তা আমি দেখেছি তোমাদের দুজনকে। তাই নাকি? এখন বলো মেয়েটা কে? আমার ফ্রেন্ড বলতে পারো। তোমার ফ্রেন্ড হলে সেদিন আসলো না কেন? এই তো কিছুদিন হলো ওর সাথে পরিচয় হয়েছে। ছি, তোমার লজ্জা করে না? ঘরে বউ থাকতে তুমি। ওয়েট, বউ মানে কি? তোমার কথা বলছো? তা আর কার কথা বলবো শুনি? তোমার সাথে তো আমার কয়েকদিন পর ডিভোর্স হয়ে যাবে। তাছাড়া তুমি তো আমাকে দুই চোখে সহ্য করতে পারো না। দেখলাম রিয়া আমার কথাগুলো শুনে
কিছুটা চুপ হয়ে গেল। তারপর আবার বলল, ডিভোর্স তো এখনো হয়নি। যতদিন না হয় ততদিন তো আমি তোমার বউ। কথাটা বলার সময় দেখলাম ওর চোখের কোনো পানি। তবে কি রিয়া আমাকে ভালোবাসতে শুরু করেছে? কথাটা ভেবে নিজে অজান্তে মুখে হাসি ফুটে উঠল। পরের দিন দুপুরে অবশ্য বসে কাজের ব্যাপারে মেঘার সাথে কথা বলতেছি। এমন সময় দেখি রিয়া আসলো। ও ভিতরে এসে রিয়াকে দেখে আমাদেরকে রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে। তারপর আমি মেঘাকে বললাম, তুমি যাও, আমি তোমাকে পরে ডেকে নিব। তুমি হঠাৎ এখানে? কেন আসতে পারি না? না, তা পারবে না কেন? এটা তো তোমারই অফিস। আমি না আসলে হয়তো বা ভালো হতো। কেন? এই যে তোমাদের কথা বলাই সমস্যা করলাম। তা অবশ্য ঠিক। কি বললে তুমি? কই কিছু না তো। না, তুমি কিছু একটা তো বলছো। আরে কিছুই বলি নাই। দেখলাম রিয়া হাতে টিফিন বাতি। আমি তাকে বললাম, হাতে ওটা কি আমার জন্য আনছো? এনেছিলাম একজনের জন্য, কিন্তু সে তো খুব ভালো আছে। কথাটা বলে রিয়া চলে গেল। আর পিছন থেকে এত রাখার পর শুনলো না, চলে গেল। তারপর আমি ক্যাবিনে বসে আছি। এমন সময় মেঘা এসে বলল, আবির, মেয়েটা কে? কেন তুমি জানো না? জানলে তোমায় জিজ্ঞাসা করতাম নাকি। ও হচ্ছে আমাদের অফিসের বসের মেয়ে, আমার স্ত্রী। কি, তোমার স্ত্রী? হ্যাঁ। কই, আগে তো বলো নাই কখনো। তুমি তো জানতে চাও নাই। ও আচ্ছা। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? কই পানি? আমি দেখতে পাচ্ছি তোমার চোখে পানি। মনে হয় চোখে কিছু পড়েছে। কই দেখি তো। না, তোমাকে দেখতে হবে না। বলে সে চলে গেল। অফিস ছুটি হওয়ার পর কোথাও মেঘাকে দেখতে পেলাম না। তারপর আমি বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করতে যাব, তখন রিয়া এসে বলল, তোমাকে আজ রান্না করা লাগবে না। রাতে তাহলে খাবো কি? আচ্ছা, আমি রান্না করছি। কি বলো, তুমি রান্না করা শিখলে কবে? রান্না করতে পারি না, তবে রান্না করার চেষ্টা করছি। সেগুলো কি খাওয়ার মতো হয়েছে? যাও, তোমাকে খাওয়া লাগবে না। আরে আরে, দেখো আবার রাগ করে। দাও তাড়াতাড়ি খেতে দাও, খুব ক্ষুধা লাগছে। রিয়া হাসি মুখে খাবার বেরিয়ে দিল। আমি খাবার মুখে দিয়ে দেখি খাবারের লবণ হয়নি, খুব ঝাল হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তুমি এত ভালো রান্না করতে পারো, তাহলে আগে কেন রান্না করো নাই? সত্যি বলছো তুমি? হ্যাঁ। তারপর রিয়া নিজে খেতে বসলো। এই কি করছো তুমি? কেন আমি খাবো না? না, এগুলো তো আমার জন্য রান্না করেছো, তা আমি খাবো। বারে, প্রথমবার রান্না করলাম, খেয়ে দেখতে হবে না কেমন হয়েছে? তারপর আর কি করার, সে খেতে বসলো। খাবার প্রথমে মুখে দিতেই ফেলে দিয়ে পানি পানি বলে চিৎকার করতে লাগলো। আমি তাকে পানি দিলাম। তারপর সে পানি খেয়ে আমাকে বলল, এত বাজে হয়েছে, তুমি খাচ্ছ কি করে? ছি ছি। তুমি এত ভালোবেসে আমার জন্য প্রথমবার রান্না করেছো, এটাই অনেক। রিয়া শুধু আমার মুখের দিকে তাকিয়ে বলল, না, তোমাকে এটা খেতে হবে না, আমি বাহির থেকে খাবার অর্ডার করছি। না, অর্ডার করলে তোমার জন্যই করো, আমি তো আজ এগুলো খাবোই। খাওয়া শেষে ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসার সাথে সাথে রিয়া আমার দিকে কাগজে মোড়ানো একটা খাম দিয়ে বলে, এটা নাও। এটা কি? আমি কি জানি, এটা একজন লোক এসে দিয়ে গেল, বললো তোমায় দিতে। আমি রিয়ার হাত থেকে খামটা নিয়ে পড়তে লাগলাম। পড়া শেষ হতে রিয়া আমাকে বলল, কি এটা? এতে কি লেখা আছে? ওই যে তুমি যা চেয়েছিলে তাই। মানে কি? এটা ডিভোর্স পেপার, উকিল সাহেব পাঠিয়েছে। এখন এটাতে দুইটা সাইন করে দিলে তুমি মুক্ত হয়ে যাবে। কথাটা শুনে রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই নাও, আমি সাইন করে দিয়েছি, এখন তুমি সাইন করে দিলে হয়। কথাটা বলে আমি অফিসে চলে আসি। একটু পর ফোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি স্যার ফোন করেছে। হ্যালো। আবির, তুমি এখন এই হাসপাতালে চলে আসো। কেন স্যার, কি হয়েছে? রিয়া রিয়া বলুন না, রিয়ার কি হয়েছে? ও ঠিক আছে তো? বাবা, রিয়া সুসাইড করেছে। কথাগুলো শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তাই আমি আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে গিয়ে স্যারকে বললাম, স্যার রিয়া কোথায়? বলুন না স্যার, রিয়া কোথায়? অপারেশন থিয়েটারে। আমি চুপ করে আছি। জানি না মেয়েটা কেন এমন পাগলামো করলো। সকালে হঠাৎ বাসায় গিয়ে সোজা নিজের রুমে চলে গেল। আমি পেছন থেকে ডাকার পরেও একটি বারও আমার ডাক শুনলো না। পরে আমি ঘরে গিয়ে দেখি সে বিষ খেয়েছে। কথাটা বলে কান্না করতে লাগলো। তারপর আবার বলল, তোমার সাথে কি কিছু হয়েছে? আসলে পুরো কথাটা বলতে আর পারলাম না। এর মধ্যে ডাক্তার চলে আসলো। তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ডাক্তার ও ঠিক আছে তো? দেখুন, রুগী এখন ঠিক আছে, একটু পর ওনাকে বেডে দেওয়া হবে। ডাক্তার, আমি কি ওর সাথে দেখা করতে পারি? যান, কিন্তু প্লিজ ডাক্তার। আচ্ছা যান তাহলে। তারপর আমি ভিতরে গিয়ে দেখি রিয়া ঘুমিয়ে আছে। ওকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। আমি গিয়ে ওর মাথার কাছে বসে আছি। একটু পর রিয়া আস্তে আস্তে চোখ খুললো। তারপর আমি তাকে বললাম, কি ব্যাপার, এরকম পাগলামো করছো কেন?
কি করব বলো? তোমাকে যদি না পাই তাহলে এই জীবন রেখে কি লাভ বলো? তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি, এতে করে তুমি আমাকে কখনো মেনে নিতে পারবে না। তাই বলে তুমি সুইসাইড করবে? কেন বাঁচালে আমাকে? আমি মরে গেলে ভালো হতো। ঠাস করে রিয়ার গালে একটা চড় মারলাম। তুমি আমাকে মারলে? মেরেছি, বেশ করেছি। আমার ওকে আমি মারছি, আরেকবার যদি মরার কথা আনে তাহলে আবারও মারবো বলে দিলাম। ভালোবেসে ফেলেছি গো তোমায়। এই কয়দিনে তোমায় অনেক বেশি ভালোবেসে ফেলছি। কথাগুলো বলে আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো। আমিও তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলাম, আসলে এটা কোনো দুঃখের কান্না নয়, এটা একটা হচ্ছে আনন্দের কান্না। আমিও যে তোমাকে খুব ভালোবাসি, যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। তাহলে ডিভোর্স পেপারে সই করলে কেন? ওটা তো ডিভোর্স পেপার ছিল না। তাহলে? তুমি ভুলে গেছো আজ তোমার জন্মদিন? ওটা তো তোমার জন্মদিনের শুভেচ্ছা কার্ড ছিল, আর তুমি সেটাকে ডিভোর্স পেপার ভেবে সুইসাইড করতে গেছো। তবে রে দুষ্টু, দেখাচ্ছে তোমায় মজা। আরে আরে করো কি, ডাক্তার তোমাকে নড়তে বারণ করেছে। তারপর রিয়াকে জড়িয়ে ধরে কপালে ভালোবাসার একটা স্পর্শ দিলাম। এর মধ্যে স্যার এসে, আমি কি আসতে পারি? না, এখন কারো আসা যাবে না। এ পাগলি কি করো, ছাড়ো বলছি, স্যার দেখছে তো। দেখলে দেখুক, আমার স্বামীকে আমি জড়িয়ে ধরছি। ওকে, থাকো তোমরা। 2 দিন পর রিয়াকে বাসা নিয়ে ফিরলাম। রাতে রিয়াকে বললাম, আমি কি সোফায় শুবো? কি বললে তুমি? সোফায় শুতে চাও এখনো? দাঁড়াও তাহলে। এই বলে আমাকে দৌড়ানি দিল। আমি দৌড়ে গিয়ে খাটে শুয়ে পড়লাম। রিয়াও আমার বুকে শুয়ে পড়লো। তারপর আমি বললাম, আচ্ছা আমাদের তো বাসরাত হয়নি, চলো আজ আমরা বাসরাত উদযাপন করি। যাও দুষ্টু কোথাকার। এ বলে লজ্জায় তার মুখটা আমার বুকের সাথে চেপে ধরলো। তারপর দুজন মিলে হারিয়ে গেলাম ভালোবাসার অতলে। সকালে রিয়া ডাকে ঘুম ভাঙলো। দেখলাম সে গোসল করে এসেছে, আয়নার সামনে দাঁড়িয়ে তার চুল শুকাচ্ছে। আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরলাম। এই কি করছো? ছাড়ো বলছি। না, ছাড়তে মন চাচ্ছে না। অফিস নেই আজকে। আজ যেতে মন চাইছে না, মন চাইছে সারাদিন তোমাকে এভাবে জড়িয়ে ধরে রাখি। তা বললে তো হবে না। যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা দিচ্ছি। তারপর আর কি করার, ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য বের হতে রিয়া বলল, এই শোনো, আজ একটু তাড়াতাড়ি ফিরবে কেমন? ওকে মহারানী। এই বলে রিয়ার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। অফিসে এসে যা শুনতে পাই তার জন্য আমি মোটা প্রস্তুত ছিলাম না। মেঘা নাকি চাকরি ছেড়ে দিচ্ছে। কথা শুনে খুব অবাক হলাম। হঠাৎ কি এমন হলো যার জন্য চাকরি ছেড়ে দিয়েছে? এই কথাগুলো ভাবছি, আর এমন সময় দেখতে পেলাম মেঘা আমার ক্যাবিনের দিকে আসছে। মেঘা, আমি এসব কি শুনছি? তুমি নাকি চাকরি ছেড়ে চলে যাচ্ছ? যা শুনেছেন সত্যি শুনেছেন। এসবের মানে কি? হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিচ্ছ কেন? আপনার জন্য। আমার জন্য মানে কি বলছো এসব তুমি? জানেন আমার বাবাকে? আমি কিভাবে তোমার বাবাকে চিনবো? আমি তো তাকে দেখিনি। আমার বাবা হচ্ছে এদেশের একজন সুনামধন্য ব্যবসায়ী। নাম শুনেছেন? হ্যাঁ, তা শুনবো কেন? তাছাড়া অফিসের একটা কাজে আমার সাথে তার ভালো পরিচয় আছে। তার মানে তুমি স্যারের মেয়ে? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি তার একমাত্র মেয়ে। তাহলে তুমি এই অফিসে চাকরি করছো কেন? শুধু তোমার জন্য। আমার জন্য কেন? তুমি যেদিন প্রথম আমাদের অফিসে গেছিলে সেই দিনই আমি তোমাকে দেখি, এবং সেদিন প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লাগে, আর এই ভালো লাগা থেকে আস্তে আস্তে তোমাকে ভালোবেসে ফেলি। এই কথাগুলো থেমে গেল, আর কথাগুলো কেঁদে কেঁদে বলছে। তারপর আবার বলতে শুরু করলো, শুধু তোমায় একটি নজর দেখার জন্যে, তোমার ভালোবাসার টানে এই অফিসে তোমার সহকারী পদে চাকরি নিয়েছি। কিন্তু আমি জানতাম না যে আমার ভালোবাসার মানুষটি আগে থেকে অন্য কারো হয়ে আছে। যখন জানলাম তখন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। যাকে ভালোবাসি তাকে পাবো না যখন, তখন আর বেঁচে থেকে কী লাভ বলো? পরে ভাবলাম আমার ভালোবাসাটা না হয় তোমার আর রিয়ার মাঝে বেঁচে থাক। কথাগুলো বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। ভালোবাসি আবির, তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া যে আমি একটা মুহূর্তও থাকতে পারবো না। আমি তোমার সাথে থাকলে আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। জানি তোমাকে ছাড়া থাকতে কষ্ট হবে, তবুও চেষ্টা করব তোমাকে ছাড়া বেঁচে থাকার। কথাগুলো আমাকে জড়িয়ে ধরে বলছিল, তারপর আমাকে ছেড়ে দিয়ে বলে, আর একটা কথা, আমি যদি তোমার মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিও, আর ভালো থেকো। কথাগুলো বলে কাঁদতে কাঁদতে চলে গেল আমার কেবিন থেকে। আর আমি সেখানে দাঁড়িয়ে আছি, যাই না কখন নিজে অজান্তে চোখের পানি চলে আসছে। একটু পর রিয়া ডাকে বাস্তবে ফিরে আসি। কি হয়েছে তোমার? সে কখন থেকে ডাকছি, কোনো সাড়া নেই তোমার। ও তুমি, তা কখন এলে? এইমাত্রই আসলাম। ও কি এমন ভাবছিলে যে আমি কখন আসছি তাও বুঝতে পারো নাই? না, তেমন কিছু না। তা তুমি হঠাৎ কি মনে করে অফিসে আসলে? কেন, আমার আশাতে বারণ নাকি? তা হবে কেন? তারপরও
আমাকে সম্পূর্ণ কথা না বলতে দিয়ে রিয়া বলল, আমি নিজের হাতে তোমার জন্য তৈরি করছি। কি খাওয়ার মতো তৈরি করেছো নাকি আগের দিনের মতো? রাগানোর জন্য বললাম। কথা শুনে রিয়ার মুখ থেকে মুহূর্তে হাসি চলে গেল। তারপর আমি তাকে বললাম, কি হলো, খাবার দিবে নাকি এভাবে দাঁড়িয়ে থাকবে? তারপর রিয়া আস্তে আস্তে আমাকে খাবারগুলো দিল আর আমার মুখে থেকে তাকিয়ে আছে কেমন হয়েছে তা জানার জন্য। আমি খাবারটা মুখে দিলাম, দেখলাম না, আজকের খাবারটা অনেক ভালো হয়েছে, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। তারপরও আমার মনে মাঝে একটা দুষ্টুমি করার কথা মাথায় আসলো। তাই আমি রিয়াকে বললাম, এটা কি রান্না করছো তুমি? এটা কোনো মানুষ খেতে পারে? দেখি আমার কাছে আসো তো। কাছে আসতেই রিয়ার গালে একটা কিস করলাম। এটা কি হলো? কেন, তুমি বুঝতে পারো নাই? তুমি আমাকে কিস করলে কেন? বারে, তুমি আমার জন্য এত ভালো করে রান্না করে আনছো, সে পুরস্কার হিসেবে কিছু তো তোমাকে দিতে হবে, তাই দিলাম আর কি। তাহলে তুমি প্রথমে বললে কেন ভালো হয়নি? ওটা তো তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। তবে রে, যাও, তোমার সাথে আর কোনো কথাই বলবো না। এই রে, মনে হয় বউটা আমার উপর অভিমান করেছে, এখন কি করি? তাই বললাম, আমার পাগলিটা কি রাগ করেছে? আমি কারো পাগলি না। কে বলেছে? তুমি তো শুধু আমারই পাগলি। বললাম না? আচ্ছা যাও, তোমার আমার সাথে কথা বলা লাগবে না। তুমি আমার সাথে কথা না বললে আমি কিছু খাবো না। না খেলে নাই। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে যে উঠতে যাব, তখনই রিয়া আমার হাতটা ধরে বলল, ওই, কোথায় যাও? হ্যাঁ, চুপ করে বসো এখানে। না আমি খাবো না। তুই খাবি না, তোর শ্বশুর খাবে। ভালো তো, তাহলে তাকে ডেকে এনে খাওয়াও। আমার কথার মাঝে রিয়ার বাবা মানে স্যার এসে হাজির। কাকে ডেকে আনার কথা বলা বলি হচ্ছে? এই তো রিয়া নিজে হাতে রান্না করেছে, তাই তো আপনাকে ডেকে আনার কথা বলা হচ্ছিল। বলো কি রিয়া মা, আবার রান্নাও করতে পারে? হ্যাঁ। তাহলে তো খেতে হবে। বাবা, তুমিও বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। তারপর আমরা সকলে একসাথে দুপুরে খাবার খেলাম। খাওয়া শেষ করে ছাদ চলে গেলেন। আর আমি রিয়াকে বললাম, রিয়া, আমার না এখন মিষ্টি খেতে মন চাচ্ছে। এখন মিষ্টি কোথায় পাবো? তুমি চাইলে মিষ্টি খাওয়াতে পারবে। ইশারায় কথাটা বললাম। এই, একদম না। আমি আস্তে আস্তে রিয়ার কাছে যাচ্ছি, আর সে একটু করে পেছাচ্ছে। দেখো, একদম কাছে আসার চেষ্টা করবে না। তারপর দেওয়ালের সাথে আটকে গেল। আমি কাছে যেতেই ওর হাত দুটো চেপে ধরলাম। রিয়ার মুখে থেকে তাকিয়ে আছি। রিয়ার মুখে থেকে তাকিয়ে দেখি তার চোখ দুটো বন্ধ করে আছে আর ঠোঁট জোড়া কাঁপছে। তারপর আমাদের চার ঠোঁট একসাথে বিষে একাকার হয়ে গেল। আচ্ছা চলো, এখন আমাকে নিয়ে তুমি ঘুরতে যাবে। না, এখন পারবো না, অনেক কাজ বাকি আছে। কি বললে তুমি? তুমি এখন বাসায় যাও, আমরা না হয় অন্যদিন ঘুরতে যাব। না, আজই ঘুরতে যাবে, আর এখনই যাব। দেখো, পাগলামি করো না, এখন ছুটি চাইলে বস ছুটি দিবে না। বাহ, ভালো কথা মনে করিয়ে দিলে তো। অফিসের বসকে তুমি কি তা ভুলে যাচ্ছ? এই রে, কি বলতে কি বলে দিলাম। দেখলাম রিয়া আমার কেবিন থেকে হন হন করে বাইরে চলে গেল। আমি ভাবলাম হয়তো বা রাগ করে বাসা চলে গেছে। আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে আবার রিয়ার আগমন। কিন্তু এবার সে একা আসেনি, সাথে তার বাবা মানে বসকেও নিয়ে এসেছে। এসে আমাকে প্রশ্ন, কি ব্যাপার আবির, তোমার কি এমন কাজের চাপ? না মানে। হয়েছে, আর মানে মানে করতে হবে না, যাও রিয়াকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসো। আচ্ছা স্যার। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়া মিটমিট করে হাসতেছে। আর শোনো, যত কাজে থাকুক না কেন, আমার রিয়া মা ডাকার সাথে সাথে চলে যাবে কিন্তু। এই কথা বলে স্যার চলে গেলেন। তারপর রিয়া আমার কাছে এসে বলল, কি, এবার যাওয়া যাবে নাকি আবারও বাবাকে ডাকতে হবে? এই না না, আর দেখতে হবে না, চলো যাচ্ছি। তারপর আমরা দুজন অফিসের সামনে দাঁড়িয়ে আছি। যাও, রিক্সা ডাকো। রিয়ার কথা শুনে আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? বললাম না রিক্সা ডাকতে। তুমি যাবে রিক্সায়? হ্যাঁ যাব। কেন, কি হয়েছে? তোমার না রিক্সা উঠতে ভালো লাগে না? এখন ভালো লাগে। তুমি কি ডাকবে নাকি আমিই ডাকবো? এই না না, ডাকছি, তুমি একটু দাঁড়াও। তারপর আমরা দুজন রিক্সাতে করে একটা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। আর রিয়া আমার একটা হাত ধরে কাঁধে মাথা দিয়েছে। অফিসে পোশাক পরে কেউ ঘুরতে বের হয়? কেন, কি হয়েছে? এতে আমাকে আরো খারাপ লাগছে। আমি তো এটাই চাই। কেন? তুমি যে সুন্দর, তারপর যদি একটু ভালো পোশাক পরে আসো, তাহলে তো সব মেয়েরাই তোমার দিকে তাকিয়ে থাকবে। তার জন্য এই পোশাকে পার্কে যাব? হ্যাঁ যাবে। আর এখন কথা না বলে রিক্সা থেকে নামো। রিক্সা থেকে নেমে আমরা দুজন একটা পার্কের একটা নির্জন জায়গায় গিয়ে বসি। একটু পর হঠাৎ করে রিয়া উঠে হাঁটা শুরু করলো এবং আমাকে বলল, চলো এখান থেকে। কেন, থাকি না একটু? কি সুন্দর জায়গা। তোমার কাছে তো সুন্দর লাগবেই, মেয়েরা যে তোমার দিকে তাকিয়ে আছে এজন্য থাকতে চাচ্ছ, তাই না? আরে কোথায়, কোন মেয়ে তাকিয়ে আছে? হইছে, আর ন্যাকামো করতে হবে না। কথাটা বলে রিয়া হাঁটতে শুরু করলো। আমিও তার পিছু পিছু হাঁটছি। আরে আমার বউটা কি রাগ করেছে? বাহ,
আমার বউকে রাগলে এত সুন্দর দেখায়, আগে জানতাম না তো, জানলে আরো বেশি করে রাগাতাম। এবার রিয়া আর কিছু বললো না, চুপ করে শুধু হাঁটতেছে। আমি একটা ছোট বাচ্চাকে দেখে বললাম, এই রিয়া দেখো বাচ্চাটা কি সুন্দর তাই না, একদম কিউটের ডিব্বা। এবার রিয়া দাঁড়ালো, তারপর বাচ্চাটার দিকে তাকিয়ে বলে, সত্যি তোমার বাচ্চা ভালো লাগে? অনেক ভালো লাগে, আমাদেরও এমন একটা কিউট বাচ্চা হবে, তাকে নিয়ে আমরা এমন ঘুরতে বের হবো, কত মজা হবে তাই না। আমার দিকে তাকিয়ে সে লজ্জা পেয়েছে। তারপর ডিনার করে বাসায় ফিরলাম। হ্যালো, কোথায় তুমি? কোথায় আবার? অফিসে। এখনই বাসায় আসো, তাড়াতাড়ি, খুবই আর্জেন্ট। কেন, কি হয়েছে? উফ, এত কথা বলো কেন তুমি? আসতে বলছি, আসো। আচ্ছা আসতেছি। তারপর আমি তাড়াতাড়ি করে বাসায় গেলাম। খুব টেনশন হচ্ছে, কোনো সমস্যা হলো নাকি আবার, কেন এত আর্জেন্ট বাসায় আসতে বললো। বাসায় পৌঁছে দেখি দরজাটা খোলা। এটা দেখে তো টেনশন আরো বেড়ে গেলো। বাসার ভিতরে ঢুকে রিয়াকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। অনেক খোঁজার পর পাগলিটাকে ছাদের এক কোণায় পেলাম। কি ব্যাপার, আমাকে এত আর্জেন্ট আসতে বলে তুমি এখানে লুকিয়ে আছো? কি হলো, কিছু বলছো না কেন? বলছি, আগে চোখ বন্ধ করো। কি এমন কথা বলবে যে চোখ বন্ধ করা লাগবে? হ্যাঁ, করো না, তা না হলে আমার কথাটা বলতে লজ্জা করে। আচ্ছা, এই নাও চোখ বন্ধ করলাম, এবার তো বলো। তারপর রিয়া আমাকে জোরে ধরে আমার কানের কাছে মুখ এনে বলল, তুমি বাবা হতে যাচ্ছ। কি? এত খুশির একটা খবর তুমি আমাকে এত দেরি করে দিলে? যা, আমার লজ্জা করে না বুঝি। তারপর আমি রিয়াকে কোলে তুলে নিয়ে সারা সাদ হাঁটছি। এই ছাড়ো, পড়ে যাবো তো। না না, এখন আর ছাড়বো না। তারপর রিয়াকে কোলে করে নিয়ে ছাদ থেকে ঘরে নিয়ে আসলাম। শোনো, আজ থেকে তুই আর কোনো কাজ করবে না। আমি কাজ না করলে কে করবে শুনি? কেন, আমি করব। তাই বুঝি? তাই। ওরে আমার জামাইটা রে, সে নাকি সব কাজ করবে। 5 বছর পর একটা পার্কে আমার 5 বছরের মেয়ে নীলাকে নিয়ে বসে আছি। বাবা আইসক্রিম এনে দাও। আমার মামুনিটা আইসক্রিম খাবে, আমি এখন এনে দিচ্ছি। হ্যাঁ, জলদি আসো। তাহলে তুমি এখানে বসো, কেমন? আমি এই যাবো, এই আসবো। আচ্ছা, তাড়াতাড়ি আসবে। তারপর আমি আইসক্রিম নিয়ে আসছি। দূর থেকে দেখি নীলার পাশে কে যেন বসে আছে, চেহারা ঠিক বোঝা যাচ্ছে না। আমি কাছে আসতে বড় ধরনের একটা শখ খেলাম। এ দেখি মেঘা। মেঘা আমাকে দেখে অবাক। কেমন আছো আবির? ভালো, তুমি কেমন আছো? এই তো আছি কোনো রকম। এটা তোমার মেয়ে নাকি? হ্যাঁ। তোমার মেয়ে দেখতে একদম তোমার মতোই হয়েছে। আমি চুপ করে আছি। কি নাম তোমার? আমার নাম নীলা। বাহ, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার নামটাও সুন্দর। বাবা আইসক্রিম দাও। এই নাও মামুনি। রিয়াকে কোথাও দেখছি না যে। রিয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তাই আমি চুপ করে আছি। কি হলো, চুপ করে আছো যে? রিয়া আর নেই। নেই মানে? কি বলছো তুমি? হ্যাঁ, সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, যেখানে গেলে কেউ আর শত ডাকার পরেও ফিরে আসে না। কি বলো এসব? রিয়া মারা গেছে? হ্যাঁ, নীলাকে জন্ম দিয়েই সে পৃথিবী ছেড়ে চলে গেছে। কথাগুলো বলার সময় বুঝতে পারলাম আমার চোখ দিয়ে পানি ঝরছে। মেঘা দিকে তাকিয়ে দেখি তার চোখে পানি। তারপর আমি চোখের পানি মুছে মেঘাকে বলি, তাহলে এবার বলো তোমার কি খবর, বিয়ে করেছো? জীবনে একজনকে ভালোবেসেছিলাম, আর সে হলো তুমি। তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি নাই বলে আজও আমি বিয়ে করিনি। আমাদের কথার মাঝে নীলার নানা মানে আমার ছাদ চলে আসলেন। আরে মেঘা, কেমন আছো? জি স্যার, ভালো আছি। তাহলে মেঘা, একদিন এসো আমাদের বাসায়। আন্টি প্লিজ আসবেন। তুমি যখন বলছো তাহলে তো আসবই। তারপর আমরা মেঘাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। এখন স্যারকে অফিসে যেতে দেই না, কারণ রিয়া মারা যাওয়ার আগে বলে গেছিল আমি যেন তার বাবাকে নিজের বাবা মনে করি, আর অফিসের সব দায়িত্ব যেন আমি নেই। একদিন বাসায় বসে অফিসে কিছু কাজ করতেছিলাম, এমন সময় দেখি মেঘা আসছে। ভিতরে আসতে পারি? আরে তোমার ভিতরে আসতে আবার বলা লাগে নাকি, চলে এসো। তারপর মেঘা ভিতরে এসে আমার সামনে বসলো, আর আমি আমার মতো কাজে ব্যস্ত। এরা দেখে মেঘা বলল, নীলা কোথায়? উপরে, মনে হয় তার নানার সাথে আছে। তারপর মেঘা উপরে চলে গেল। আমি কি নানা নাতনির খেলার মাঝে আসতে পারি? আরে মেঘা, কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আন্টি তুমিও আসো, আমাদের সাথে খেলবে। হ্যাঁ চলো। আচ্ছা নানা ভাই, তুমি এখন একটু বাবার কাছে যাও, তোমার নীলা আন্টির সাথে আমার একটু কথা আছে। আচ্ছা, তাহলে তুমি কথা বলো। মেঘামা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, যা আমি এখনো আবিরকে বলি নাই। জি স্যার, বলুন। জানো মা, রিয়া যেদিন জানতে পারে সে মা হতে চলছে, সেদিন জীবনে সবচেয়ে বেশি খুশি হতে আমি তাকে দেখেছি। আবিরকে কিছুদিন কাজের জন্য বাইরে যেতে হয়েছে, তাই রিয়াকে আমার বাসায় রেখে আসছে। এই বলে থেমে যায়। তারপর আবার বলতে শুরু করলো,
একদিন সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ পা পিছলে পড়ে যায়। তারপর তাকে হাসপাতালে নিয়ে আসলাম। ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকে আমার মেয়েটা। ডাক্তারও সবকিছু টেস্ট করে বলে। দেখুন, রোগীর অবস্থা খুব খারাপ, এখনই তাকে অপারেশন করাতে হবে। আপনি এখানে একটা সই করে দিন। কিন্তু ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থেকে রিয়া বলে, বাবা, আমার একটা কথা রাখবে? কি কথা মা বল, তোর সব কথাই আমি রাখবো। যদি আমি অপারেশন থিয়েটারে মারা যাই, তাহলে আবিরকে তুমি আবার মেঘার সাথে বিয়ে দিও। মেঘা আবিরকে খুব ভালোবাসে। না মা, তুই চুপ কর, দেখিস তোর কিছুই হবে না। না বাবা, তুমি কথা দাও আবিরকে তুমি মেঘার সাথে বিয়ে দিবে। বাবা দেখো, আমার এমনই কপাল, আবিরকেও শেষবারের মতো একটিবার চোখে দেখাও দেখতে পারলাম না। না মা, তুই আবিরকে দেখবি, আমি ওকে ফোন দিচ্ছি, ও আসছে বলছে। এরপর রিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে আমিও চলে আসি। ডাক্তার ওকে অপারেশন করতে নিয়ে গেছে, তুমি কোনো টেনশন করো না। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসতে দেখে আমি ছুটে যাই তার কাছে। আপনার মেয়ে সন্তান হয়েছে, কিন্তু আমরা অনেক চেষ্টা করেছি, তারপরও আপনার স্ত্রীকে বাঁচাতে পারি নাই। ডাক্তার মুখে এই কথা শুনে আমি নিচে বসে পড়ি, আর আমার যে পুরো পৃথিবীটা উল্টে যায়। রিয়ার বাবা আমাকে ধরে নিয়ে রিয়া লাশের কাছে নিয়ে গেল। রিয়ার বাবার থেকে বেশি আমি কেঁদেছিলাম। তারপর রিয়ার দাফনের কাজ সম্পন্ন করা হলো, আর আমি অনেক দুর্বল হয়ে পড়ি। এখন তুমি বলো মা, তুমি কি আমার রিয়ার শেষ ইচ্ছেটা পূরণ করবে? হ্যাঁ, আমি করব। আমার যে ওর ইচ্ছা পূরণ করতেই হবে। এভাবে মেঘা প্রায় আমার বাসায় আসে, আর এই কয়েকদিনে নীলার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। আচ্ছা নীলা, আমি যদি তোমার মা হই তাহলে কেমন হয়? সত্যি তুমি আমার মা হবে? কি মজা, কি মজা! তাহলে তোমাকে আমি মামুনি বলে ডাকবো। হ্যাঁ, ডাকো। মামুনি। নীলা? ও ঘুমিয়ে গেছে। ও কিছু না খেয়ে ঘুমিয়ে গেল। না, আমি ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। কি বলো, নীলা খেলো? ও তোমাকে ছাড়া খায় না। যাই হোক, চলো তোমার বাসায় দিয়ে আসি। চলো। তারপর মেঘাকে আমি বাসায় দিয়ে আসলাম। কিছুদিন হলো মেঘা আমাদের বাড়িতে আসতেছে না। এর ভিতর নীলার কান্না আওয়াজ শুনতে পেলাম। কি ব্যাপার, আমার পরিটা কান্না করছে কেন? থাকো না বাবা, মামুনি কদিন ফোন ধরছে না। সে তোমার মামুনি হয় না মা। চলো নাস্তা করবে। সকালে কিছু খাওনি তুমি? না, সে আমার মামুনি হয়, আর তুমি আমার মামুনিকে আমার কাছে এনে দাও, নাহলে আমি কিচ্ছু খাবো না। এই কথা বলে কান্না করতে করতে রুমে চলে গেল। আমি তো পড়ে গেলাম মহাবিপদে। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। এসব ভাবতে ভাবতে অফিসে চলে গেলাম। রাতে বাসায় এসে শুনি নীলা এখনো খায়নি। নীলা মা, চলো কিছু খেয়ে নিবে। না, আগে তুমি মামুনিকে এনে দাও। বলছি না, চলো খেতে চলো, একদম বাচ্চাদের মতো করবে না। না না না, আমি কিছু খাবো না। আমি ঠাস করে একটা নীলাকে চর মারলাম। এ কি করলে আবির? মা মরা মেয়েটার গায়ে তুমি হাত তুললে? না, এ আমি কি করলাম? রাগের মতো আমার নীলাকে মারলাম। নীলা কান্না করতেছে। কি ভুল বলেছে ও? জন্ম থেকে কোনোদিন মায়ের আদর পায়নি সে, আর মেঘা তাকে মায়ের আদর দিচ্ছে, আর তুমি কিনা চেয়েছি। এ কথা বলে নীলাকে নিয়ে ঘরে চলে গেল। আর আমি এখন কি করব? আমার কি করা উচিত? না, নীলার জন্য হলো মেঘাকে আনতে হবে। তারপর আমি মেঘার বাসায় গেলাম। কলিং বেল বাজাতে মেঘা এসে দরজা খুলে দিল। আরে তুমি এখানে এত রাতে আমার বাসায়? তুমি এ কয়দিন আমার বাসায় যাওনি কেন? বাবা আমার বিয়ে ঠিক করছে, তাই আর বাসা থেকে বের হই না। তোমার বিয়ে? আর তুমি বিয়েতে রাজি হয়ে গেলে? আর কতদিন এভাবে থাকা যায় বলো? ও আচ্ছা। বলে চলে আসতে গিয়ে আবার মেঘাকে বললাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। তুমি এই বিয়েটা করো না। কেন করব না? কখনো ভাবিনি এই কথাগুলো আবার কাউকে বলতে হবে। তারপর আজ বলতে হচ্ছে। নীলা চায় আমি তার জন্য মা নিয়ে আসি, কিন্তু সে মা হিসেবে তোমাকে চেয়েছে। তাই হবে কি তুমি নীলার মা? হবে কি আমার বাকি জীবনে পথ চলার সাথী? হবে কি তুমি আমার? পুরো কথা বলতে না দিয়ে মেঘা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। হ্যাঁ, আমি হতে চাই তোমাদের দুজনের সুখ দুঃখের সাথী। তারপর পিছন থেকে জোরে হাত তালে আওয়াজ শুনতে পেলাম। পিছনে ফিরে দেখি নীলা আর স্যার এবং মেঘার বাবা দাঁড়িয়ে আছে। মেঘা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল, আর নীলা দৌড়ে আমাদের কাছে আসছে। এসেই আমাদের দুজনকে জড়িয়ে ধরলো। তাহলে বিয়ের কাজটা আজকে সেরে নেওয়া যাক। তারপর কাজে অফিসে গিয়ে আমার আর মেঘার বিয়ে সম্পন্ন হলো। বাসা ঘরে ঢুকে দেখি মেঘা ঘোমটা দিয়ে বসে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম। একটু পর দরজার শব্দ হলো, তা আমি গিয়ে দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই নীলা দৌড় দিয়ে রুমে প্রবেশ করলো। এসেই, মামুনি, আমি তোমার সাথে ঘুমাবো। হ্যাঁ মা, তুমি আজ আমাদের সাথে ঘুমাবে। বাবা, তুমি এপাশে ঘুমাও, আর মামুনি তুমি এপাশে ঘুমাও।